Raghunath Karmakar for his nice presentation. Now floor is open. Before open, একটু বলে যায় আমি যেটা পেশেন্টকে যেমন বলি সেই কথাগুলোই আপনাদের সামনে বলি যে মানে লেমনের মতো কথা বলে স্যার অন্ডকোষের কাজ কি। তা আমি বলি যে ষাঁড়ের অন্ডকোষ সরাই নিলে কি হয়। সবাই জানেন ষাঁড়ের অন্ডকোষ যদি সরাই নেওয়া হয় তাহলে কি হয়, বলদ হয়ে যায়। আর পাঁঠার অন্ডকোষ সরাই নিলে কি হয়, খাসি হয়ে যায়। তো অন্ডকোষের কাজ এটাই। অন্ডকোষের কাজ যদি সিম্পলি বলি তাহলে এইটাই। তাহলে অন্ডকোষ কতটা ভাইটাল একটা মানুষের জীবনে, যে অন্ডকোষ সরাই নিলে বলদ হয়ে যায়, যেটা আমরা অহরহ গালি দিই সবাইকে, তাই না? তেমনি বলদ এবং খাসি মাংস খাওয়া যাবে, হাল চাষ করা যাবে, বাট এদেরকে দিয়ে পরবর্তী জেনারেশন তৈরি করা যাবে না। টেস্টিস হলো ওই জিনিস। এখন একবার যদি টেস্টিস লস হয় সেটা আর রিগেইন করা যাবে না। ইভেন আপনাদের বলি দুইটা টেস্টিস, যেমন কিডনির ক্ষেত্রে আমরা বলি কি একটা কিডনির 4 ভাগের 1 ভাগ থাকলেও 100 বছর একটা মানুষ বাঁচতে পারে, কিন্তু টেস্টিসের ক্ষেত্রে কিন্তু ঠিক তা না। একটা টেস্টিস যদি লস হয় তাহলে বলে 60 থেকে 70% তার বাবা হওয়ার সম্ভাবনা কমে যায়। আর দুইটা যদি লস হয় তাহলে তার বাবা হওয়ার সম্ভাবনা কমে যায় হলো 95%। বলে স্যার 5% রাখলেন কেন? তা আমি বলি যে 5% অনলি গড নোস। যে কারণ যিশুকে তো জন্ম দেওয়া হয়েছে উইদাউট ফাদার, তো ওইখানেই বোধহয় 5% রেখে দিয়েছে। তো থ্যাঙ্কস অল, আমি সবাইকে অনুরোধ করব ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য। এনি কোয়েশ্চেন, কোয়ারি অর কমেন্টস? কত সালে? 2016 ম্যাডাম, 2016। এখন আমরা যে বিএসএম বিএম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পরীক্ষা নিতে মানে কিন্তু পড়া হবে বলা আছে লাস্ট 5 ইয়ার্স এর রেফারেন্স দিতে হবে তোমাদের থিসিস লেখা। জি ম্যাডাম। আমার মনে হয় আরেকটু কারেন্ট প্রেজেন্টেশন দিলে ভালো হবে ম্যাডাম। এটা কারেন্ট ভার্সন আছে, মানে 2009, আর এটা হচ্ছে মানে সিকোয়েন্স অনুসারে পাবলিশড হয়েছে, মানে 2019 আর কি, 2019 সবাইকে এটা জানতে হবে। স্টুডেন্টরা যারা মানে থিসিস লিখবে বা যা কিছু লিখবে লাস্ট 5 ইয়ার্স এর রেফারেন্স জি ম্যাডাম। ঠিক আছে, যদিও যে 16 সাল 10 বছর ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে। তো লোকমান যেটা বলতেছে টেস্টিস আর আমাদের হলো ওভারি। তুমি কেন ফিমেল? আমার ওভারি আছে। তুমি কেন মেল? তোমার টেস্টিস। তাই তো? এখন ফাংশন, ছোট বাচ্চাদের দুইটা ফাংশন, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। একটা প্রোডাকশন অফ স্পার্ম, প্রোডাকশন অফ ফিমেলেও তাই, প্রোডাকশন অফ প্রোডাকশন অফ স্পার্ম। আমাদেরও কিন্তু ওভারি টর্শন। এখন তোমাদের টেস্টিস টর্শন হয়, আর কোনো অর্গানে টর্শন হয় কিনা আমি জানি না, বডিতে হয় সামথিং কি বলে হাই ম্যাডাম, অ্যাপেন্ডিক্স হয়, গাটে তো হচ্ছে টর্শনের সংখ্যা কিন্তু কম, অনেক অর্গান। তো এখানে একটা সুন্দর স্কোপ। আমরা আসলে ওভারিয়ান টর্শনে স্কোপটা জানি না বা করি না। আমি একটু স্কোপটা শিখতে চাই। হাই স্কোপটা দেখা দাও, স্কোপটা দেখা দাও। দেওয়া আছে একদম। সোয়েলিং এ 2 মার্ক পাবে, হার্ট টেস্টিসে 2 মার্ক পাবে, অ্যাবসেন্ট ক্রিমেস্টারিক রিফ্লেক্সে 1 পাবে, নশিয়া ভমিটিংয়ে 1 পাবে, হাই রাইডিং টেস্টিসে 1 পাবে। এই টোটাল স্কোর হলো দেখেন টোটাল হচ্ছে 7। টোটাল 7। এটা হচ্ছে ম্যাডাম আমরা ইন্টারপ্রিট করব, যদি কারো যদি স্কোরটা হচ্ছে হাই থাকে, কারো যদি সোয়েলিং থাকলো বা হার্ট টেস্টিস থাকলো, নিচে 3টা থাকলো, সেক্ষেত্রে হচ্ছে যে দেখা গেলো 5, বা টোটাল হচ্ছে যে 5 হইলো কম্বাইন করে, সেক্ষেত্রে সেগুলোর রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে যে হাই হয়।
সেক্ষেত্রে আমরা মানে সরাসরি আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 24 আওয়ার্স ডিলে হয়, কোথাও আল্ট্রাসোনোগ্রাম নাই সেক্ষেত্রে অনেক ডিলে হয়। এই কারণে হচ্ছে আর্লি এক্সপ্লোরেশন করতে হবে। যদি সেক্ষেত্রে হচ্ছে যে স্কোর একটু কম হয় 3 to 4 হয় সেক্ষেত্রে আমরা কালার ডপলার আল্ট্রাসাউন্ড করব, আর স্কোর লো হলে সেক্ষেত্রে আমরা অবজার্ভ করতে পারি পেশেন্টকে। Thank you, Basic Surgery Department, for this new journal class presentation. I want to ask Professor Lokman sir about the twist score. How it can be replaced the Doppler ultrasound by the twist score? It is possible? পসিবল না, এটা পসিবল না। একটা জিনিস মনে রাখতে হবে যে কালার ডপলার আল্ট্রাসাউন্ড সেন্সিটিভিটি হলো 90% আর স্পেসিফিসিটি হলো 99.9%। কাজে ক্লিনিক্যালি তো 100%-এ যাওয়া সম্ভব না। এটা জাস্ট অ্যাজামশন, যে আমরা অ্যাজামশন করে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে পারি, জাস্ট এইটুকুই, অন্য কিছু না। My next question to Raghunath, how can you differentiate between torsion and epididymitis? জি জি স্যার, একুটি এপিডিডার্মাল অর্কাইটিসে যেটা হয় সেটা হচ্ছে মানে সাডেন অনসেট অফ পেইন থাকবে না, যেটা একুট স্ক্রুটাম, যেটা হচ্ছে টেস্টিকুলার টর্শনে একুট স্ক্রুটাল পেইন, সাডেন অনসেট অফ পেইন হবে। আর এটা হচ্ছে বলা হাই রাইডিং অফ টেস্টিস। হাই রাইডিং অফ টেস্টিস হচ্ছে যদি স্ক্রুটাল যদি টর্শন থাকে সেক্ষেত্রে তো হাই রাইডিং অফ টেস্টিস হবে। এপিডিডার্মাল অর্কাইটিসে সেটা হবে না। আর স্ক্রুটাল এলিভেশন যেটা করি আমরা, যদি স্ক্রুটাল এলিভেশন করি পেইন সাবসাইড করবে হচ্ছে এপিডিডার্মাল অর্কাইটিসে, বাট স্যার ইয়েতে টেস্টিকুলার টর্শনে হচ্ছে পেইনটা হচ্ছে আর বাড়বে। And chemistry reflex will be present. জি স্যার, কেমিস্ট্রি রিফ্লেক্স প্রেজেন্ট থাকবে এপিডিডার্মাল অর্কাইটিসে, বাট এখানে অ্যাবসেন্ট থাকবে। আর কিছু কিছু স্যার মিল আছে, যেমন এপিডিডার্মাল অর্কাইটিসের সাথে নাউসিয়া ভমিটিংটা হচ্ছে মিল থাকবে অনেক। And even the redness, tenderness of the testis and tenderness of the skin over the scrotum, it is also present in both cases. জি স্যার, But in case of doubtful cases, you must go for surgery. জি স্যার, Whether it is normal testis without twisting, but you are doubt both in clinically and ultrasonography. You must go for surgery for the affected testis, also for the normal testis, like that. জি স্যার। Thank you. এখানে একটু বলি আমি যে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা বলি এটা থিওরিটিক্যাল, যে একটা এপিডিডার্মাল অর্কাইটিস একটা টেস্টিকুলার টর্শন ক্লিনিক্যালি আলাদা করা, এটা থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি ইট ইজ, আমি দেখছি মেজরিটি ক্ষেত্রে ইট ইজ ইম্পসিবল। কারণ অ্যাকিউট স্ক্রুটাম একটা পেশেন্ট বাচ্চার আছে, ও তো টাচ করতে দিবে না, ও তো টাচই করতে দিবে না ওখানে। আর হাই রাইডিং যেটা থিওরিটিক্যালি আমরা বলি যে হ্যাঁ প্যাচ লাগলে টেস্টিসটা উপরে উঠে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এইটা ক্লিনিক্যালি আমি আমার জীবদ্দশায় কোনো দিন দেখি নাই যে এইটা বাচ্চা করতে দিছে, যে টেস্টিসটা একটু উপরে আছে, যে লঙ্গিটিউডিনাল লাই থাকে নর্মালি, এটা ট্রান্সভার্স লাই হয়ে যাবে, এটাও বোঝার উপায় আমি দেখিনি গেল। আরেকটা জিনিস আমি সবসময় বলি টেস্টিকুলার টর্শনে, যে কতগুলো জিনিস মনে রাখতে হবে। ইভেন ইনসেক্ট বাইট ইন দ্য স্ক্রুটাম, পুরা স্ক্রুটাম ফুলে আছে, আমার ভুল হইতে পারে, এখন এটা তো হিস্ট্রিও দিবে না। একটা ইনসেক্ট বাইট জাস্ট পুরো স্ক্রুটাম ফুলে আছে। ইভেন বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখছি যে ফুটবল খেলতে গিয়ে বল লাগছে, ও বাসায় এসে আর বলে না, বাসায় এসে বলে না যে সেকেন্ড আবার টর্চার হবে এই জন্য। তো দেখা যায় এইভাবে রয়ে গেছে, একদম যখন সহ্য না করতে পারে তখন সে বলে যে হ্যাঁ আমার এই সমস্যা হয়েছে। তারপরেও বলতে চায় না যে বল লাগছে, যে পড়ে গেছিলাম, বল লাগছে, টেনিস বল লাগছে, ক্রিকেট বল লাগছে, এই কথা সে বলতে চায় না। তাহলে এইগুলো আমাদের কাছে কিন্তু ডাইলেমা থাকে যে আসলে কি। আর একটা জিনিস মনে রাখতে হবে, টেস্টিকুলার টর্শন আমি যদি চিকিৎসা না দেই টেস্টিসটা হারাবো। ইভেন এই কথাও বলা আছে যে তুমি টর্শন এপিডিডার্মিস যদি কোনো কনফিউশন থাকে বেটার এক্সপ্লোর, টেস্টিসটা সেভ হয়ে যাবে। যে এক্সপ্লোর করলেই সব শেষ এমন না। নেক্সট বুঝতে পারলাম, একটা নষ্ট হলে 60 to 70% আপনার হয়ে যাবে।
তার ফাদার হওয়ার ইটা কমে যাবে। Thank you very much to the Department of Pediatric Surgery for taking up the last topic for discussion. কেন এটা অনেক সময় দেরি হয়েছে? আমরা কিন্তু অনেক বইতে অনেক ধরনের অনেক ডিজিজের স্কোর আছে। আমরা স্কোরিং সিস্টেমটাকে অতটা বেশি গুরুত্ব দেই না যতটা আমরা দেই ক্লিনিক্যালি। সেই জন্য যদি স্কুলে যাই ইভেন এনজিওডিমা আমরা কিন্তু একটা আলোচনা করতে দিই। কেন যদি ভুল হয়ে যায় তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। আমরা সাধারণত যেটা দেখি ক্লিনিক্যালি সেটা হচ্ছে যে ব্যথাটা কতক্ষণে, সরি এটা যদি তোমাদের ব্যথাটা কতক্ষণে, যদি এটা 2-3 ঘন্টার পেইন হয় তাহলে এটা সেভ করা ইজি, কিন্তু 6 ঘন্টার বেশি হয়ে গেলে এটা কিন্তু ঝামেলা। সেই জন্য আমরা সবসময় জিজ্ঞেস করি যে কতক্ষণ যাবত ব্যথা। If it is less than 6, তাতে করে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা চেষ্টা করি এটাকে সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়ার জন্য। এইটা যে স্টাডিটা দেখানো হয়েছে এটা স্মল সাইজ প্রসপেক্টিভ স্টাডি। আমরা সাধারণত জানি যে প্রসপেক্টিভ স্টাডি বা কোহোর্ট স্টাডিগুলো অনেক বছর ধরে করতে হয়, আর এটা স্যাম্পল সাইজ ছোট, যার জন্য তারা কি টেস্ট করছে। কি টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যেটা একটা গ্রুপের মিন আর একটা গ্রুপের মিনের সঙ্গে কম্পেয়ার করা হয় ছোট ছোট। অথবা যেমন এখানে যাদের হিমোগ্লোবিন আছে তাদের এই গ্রুপে তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড যেটা আছে তার কতটা ডিফারেন্স হয়, এটা কি টেস্ট দিয়ে বা স্টুডেন্ট কি টেস্ট বলে এটা দিয়ে আমরা করে থাকি। এটা সহজ করা, এটা সেই জন্য ছোট ছোট যদি আমাদের স্যাম্পল সাইজ হয় তাহলে এই টেস্টটাই বেশি করা। এইখানে একটা নতুন জিনিস আছে যে এই স্কোরটাকে তারা আবার কার্ভ দিয়ে অ্যানালাইসিস করছে। আমরা এটা খুব কম করি, কার্ভ দিয়ে এই ধরনের একটা জিনিসকে অ্যানালাইসিস করা খুব একটা করা হয় না। এখানে এটা দেখা গেল আমরা যদি ওয়েট হাইট ইত্যাদি দেখি এগুলো কিন্তু কার্ভ দিয়ে অ্যানালাইসিস করা, সরাসরি অ্যানালাইসিস করা। সুতরাং এটা একটা বিষয় এখানে লক্ষণীয়। তবে আমার কথা থাকবে যে যদি কোনো বাচ্চা টেস্টিকুলার পেইন নিয়ে আসে অথবা স্পুটাম সোয়েলিং নিয়ে আসে, একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই, ভালো একটা জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই। তারা যেন আমাদেরকে বলে দিতে পারে যে এইটা ইনফ্ল্যামেটরি না টর্শন। আর টেস্টিসের টর্শনটা ক্ষেত্রে একটা ডিফর্মিটির কথা বলা হয়, বেল ক্ল্যাপার ডিফর্মিটি। এটা একটু বলে দিও কেন এই ডিফর্মিটিটা হয় এবং এটা কেন বেশি টর্শন রেখে। আর আল্লাহ তাআলা টেস্টিস গুলো আউটসাইড দি বডি দিছে এই জন্য যাতে স্পার্ম গুলো নষ্ট হয়ে না যায়। On the other hand, ওভারি তো ভিতরে, কিন্তু সেগুলো নষ্ট হয় না। কিন্তু সেগুলো যদি আবার রিপিটেড এক্সপোজার হতে থাকে তো ভেরিয়াস সাপোজ রেডিয়েশন, তারপর আমরা যদি খাবার ইত্যাদি নানা কিছুতে মানুষ যত বেশি এটা এক্সপোজ হবে তত বেশি ঝামেলা হবে ওভারি। টর্শনের ক্ষেত্রে সে সমস্ত কিছু নাই, ডিফর্মিটি আছে আর একটা হচ্ছে এগুলো অ্যাক্সিডেন্টালি হয়েছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে স্কিন পিকুজাল স্কিনটা লেগে যায় জিপারে, এটা একেবারে ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি করে। যারা জানে না তাদের জন্য এটা মহা কেলেঙ্কারি ব্যাপার, কি করে খুলবো।
আর যারা জানে তাদের জন্য এটা 30 সেকেন্ডসের ব্যাপার। এই জন্য আমরা যারা ইন্টার্নি আছি, যারা ট্রেনিং আছি, তারা যদি একটু এগুলো একবার দেখে নেই, সারা জীবন মনে থাকবে। কাজলদা দেখাইছিল তার একটা কেসে, এবং আমি খুব বিজ্ঞের মতন সেটাকে নকল করে 30 সেকেন্ডে এগুলোকে করে ফেলি। এটা এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বাই এক্সপিরিয়েন্স শিখতে হয়, তবে শেখার জন্য আগ্রহ থাকতে হয়, সেটা হচ্ছে বড় জিনিস। একটা ওভারিয়ান টুইস্টেড হয়ে গেল, ভেতরটা কি হয়, কেমন হয়, এটা যে কালো বড় ধারণ করতেছে, কি করে হইল, কেমন করে হইল, এটা কি আর্টিরিয়াল অপারেশন হলো না ভেনাস অপারেশন হলো, ইত্যাদি নানান কিছু আছে যেগুলো আসলে দেখতেই হয়। ঠিক সেই রকম টেস্টিকুলার স্পর্শনের ক্ষেত্রেও এগুলো আসলে দেখার বিষয়। অ্যানাস্থেসিয়ারা দেখতে দেখতে বুঝে যায়, যারা অ্যানাস্থেসিয়া দেয় এটা দেখে বলে দেয় এটা কি হবে। এরকম আমার খুব ইন্টারেস্টিং মনে হয়, কোথায় একটা ছেলে আছে, ছেলেটা এমনিতে একটু সিটি ছেলে, কিন্তু এই নাই যেই গোপন হয় না স্কোপ ঢুকায়, মানে ই দিয়ে ল্যাপারোস্কোপি ঢুকায়, ও সঙ্গে সঙ্গে বলে ও সিম্পল কেস, ও কিন্তু কিছু বুঝে না, বলে এটা সিম্পল 20 মিনিট লাগবে, আমার বলে 20 মিনিট লাগবে কেন, তো আমি বুঝছি সিম্পল কেস অ্যাডিশনাল। এটা ও প্রতিদিনই দেখে, ও আসে, ওকে অ্যালাউ করা হয়, তা না হলে খুব অস্থির করে ফেলে ওকে, সেটা দেখতে দেখতে ওর একটা ইয়ে হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে যদি দেখতেই হয় তাহলে আগে থেকে দেখি না, একটু শিখি না, অসুবিধা কি আছে। এনিওয়ে অনেক কথা বলে ফেললাম, মূল কথা হচ্ছে টেস্টিস নিয়ে খেলা করা যাবে না, যেরকম ওভারি নিয়েও করা যাবে না, শুধু একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেই, তারপর আমরা স্কোরিং সিস্টেমে দেখব। তবে লেস দেন 6 আওয়ার্স যদি ব্যথা থাকে তাহলে পরে অপারেশন প্রসিডিওরটা তাড়াতাড়ি করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু 6 এর উপরে গেলে এটা ধরে নেওয়া যায় কিছু না কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয়। আমি ওনাকে রিকোয়েস্ট করব যে ব্যাপার যে ফর্মিটিটা আছে এটা বলার জন্য, এবং অর্থোপেক্সি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। ওই টেস্টিজে নাও, টেস্টিজের এটা দাও তো, ফিগারটা দাও। হ্যাঁ বল। Thank you, Department of Pediatric Surgery, as well as Dr. Raghunath Karmakar for nice presentation. Presentation is very nice. Slide preparation also nice. আমি ওই দিকটা দেখতেছি যে কথা কোয়ার্টার and just like second I guess yes. যেহেতু এটা একটা জার্নাল প্রেজেন্টেশন, স্টাডি রিপোর্ট, আমার কথা হলো যে প্রেজেন্টেশনের পূর্বে অথারের যে কোনো অথারের কোনো পারমিশন নেওয়া হয়েছিল কিনা। না স্যার, এটা তো এটা নেওয়া হয় না। জানি যে জার্নাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্টাডি রিপোর্টের ক্ষেত্রে এবং যারা অথার আছে প্রিন্সিপাল, বিশেষ করে প্রিন্সিপাল অথার, তার পারমিশন নিয়ে প্রেজেন্টেশনটা করতে আর দায়িত্বটা যথার্থ করেছেন যে স্মল সাইজ পয়েন্টার আছে, স্মল হয় তখন আমরা করি পি টেস্ট। এটা স্মল সাইজ কত এটা 30 and less than 30 যদি স্যাম্পল সাইজ হয়, then we do P test, and more than 30 we do Z test. তো এটা কিন্তু ইথিক্যাল না যে অথারের যারা আছেন তাদের পারমিশন ছাড়া জার্নাল প্রেজেন্টেশন করা যাবে না। কথা হচ্ছে যদি এটা পাবলিশ হয়ে যায়, if it is published, তাহলে পরে এটা নিয়ে ঝামেলা যায়। কিন্তু যদি পাবলিশ না হয় তখন তার পারমিশন নিতে হবে, এবং যদি আন্ডার পাবলিকেশন তো থাকে তাহলেও দেওয়া যাবে। তো ওয়ান্স পাবলিশড তখন আমরা এটা করতে পারি, অর্থাৎ ডিসেমিনেশন অফ দি নলেজ।
ইট ইজ পসিবল এবং এটা পারমিসিবল, এটা নিয়ে সমস্যা নেই। তবে কোনো ছবি বা কোনো কিছু যদি আমরা কখনো ইউজ করি তাহলে পরে চোখটা ঢেকে দিয়ে করা উচিত। এটা হচ্ছে নর্মস, আর অবশ্যই পারমিশন নিতে হবে প্যারেন্টসের কাছ থেকে। একটা কথা বাদ করে এই যে এখানে যে অনেক তথ্য দেওয়া আছে, ইম্পর্টেন্ট একটি তথ্য দেওয়া নাই, সেটা একটা হলে যথেষ্ট। কিউআই নাম্বার থাকলে ওই একটা নাম্বার যথেষ্ট এই তথ্য বের করার জন্য। তাহলে আমরা এটা মনে করি যে সবসময় যেন কিউআই নাম্বারটা যথেষ্ট দেওয়া হবে। স্যার খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছে, বেল ক্ল্যাপার ডিফর্মিটি। বেল ক্ল্যাপার ডিফর্মিটি হলো যে আমরা জানি টেস্টিসের কাভারিং কি থাকে, টিউনিকা ভ্যাজাইনালিস, আরও দুইটা কাভার, টিউনিকা অ্যালবুজিনিয়া, আমি ওটাতে যাচ্ছি না। টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিসের দুইটা লেয়ার থাকে, প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার। এই দুইটা লেয়ারের মাঝেই কিন্তু পানি জমা হয়, যেটাকে আমরা হাইড্রোসিল বলি। এইটা হাইড্রোসিলের আরেকটা নাম আছে ভ্যাজাইনাল হাইড্রোসিল, এই জন্য এটাকে ভ্যাজাইনাল হাইড্রোসিল বলে। এই যে টিউনিকা ভ্যাজাইনালিস কাভারিং থাকে এইখানে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝে নর্মালি কিন্তু গ্যাপ থাকে না। কিন্তু যদি দেখা যায় যে ভিসেরাল লেয়ার এইখানে লেগে আছে, কিন্তু প্যারাইটাল লেয়ার এইখান থেকে গিয়ে এই জায়গায় ইনভেস্টমেন্ট দিছে, তাহলে প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ারের মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাকে যদি থাকে, সেই গ্যাপটাকে আমরা বলি ক্ল্যাপার বেল ডিফর্মিটি। কেন ক্ল্যাপার বেল ডিফর্মিটি? আপনারা যারা গ্রামের স্কুলে পড়েছেন তারা দেখেছেন যে বেল থাকে না, বেল বাড়ি দেয়। বেল বাড়ি দেওয়া কিন্তু নিয়ম আছে, এই যে কেউ যে বেল কিন্তু বাড়ি দিতে পারবেন না, আমি শিওর যে বাড়ি দিলে বাড়ি লাগাইতেও পারবেন না। কারণ বেল বাড়ি দেওয়ার আগে বেলটা ধরে নিতে হয়, বেলটা এক হাত দিয়ে ধরে নিতে হয়, তারপরে বাড়ি দিতে হয়। যদি তা না করেন তাহলে কি হবে, আপনি বাড়ি দিলেন বেলটা ঘুরতে থাকবে। এইটাই হলো টর্শন। এবং এই যে জায়গাটুকু, এটাকে বলে যে হাই ইনভেস্টমেন্ট অফ দ্য প্যারাইটাল লেয়ার অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস যদি হয়, তখনই তার টর্শন হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা কিন্তু একটা অ্যানাটমিক্যাল ডিফর্মিটি, এবং ডিফর্মিটি কিন্তু একটা স্টেজে থাকে না, এটা কিন্তু দুইটা স্টেজেই থাকে। এই জন্য বলি, স্যার যথার্থ বলেছেন যে উইদিন 6 আওয়ার্স ক্রুশিয়াল টাইম, মানে 6 ঘন্টার মধ্যে ব্যথা হওয়ার 6 ঘন্টার মধ্যে আমরা যদি এক্সপ্লোর করতে পারি, টেস্টিসটাকে সেভ করা যাবে। কিন্তু 6 ঘন্টা যদি ওভার হয়ে যায় তাহলে টেস্টিস সেভ হবে না। ইভেন বইয়ের কথা আছে যে আপনার ইনভেস্টিগেশন করতে, আপনার যদি মিনিমাম সন্দেহ হয়, ইট ইজ এ কেস অফ টেস্টিকুলার টর্শন, আপনি কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি দেখেন যে আপনার 6 আওয়ার্স ওভারকাম হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই, বেটার টু এক্সপ্লোর। তাহলে কতটা গুরুত্ব দিছে। এখন প্রশ্ন জাগে যে আমাদের কাছে মেজরিটি পেশেন্ট আসে হলে আফটার 6 আওয়ার্স, মেজরিটি 6 ঘন্টার মধ্যে আসে না। ইভেন বলি এমএমসিতে 2 জন ডক্টর ওদের বাচ্চা নিয়ে আসছে, পেইন হয়েছে সকালবেলা, নিয়ে আসছে রাত 2টার সময়। তাহলে অবস্থা বোঝেন, যা হওয়ার তাই হয়ে গেছে। এখন যেটা আমি বলি যে তাহলে পরে আসলে কি করব? পরে আসলে আমাকে এক্সপ্লোর করতে হবে। কেন এক্সপ্লোর করতে হবে? টু সেভ দ্য অপোজিট টেস্টিস। এইখানে যেটা আপনাদের বলি, স্যার একটা প্রশ্ন করছে অর্কিওপেক্সি। অর্কিওপেক্সিটা আসলে কি করি? আমরা এক্সপ্লোর করি, মানে একটা সাইডে এক্সপ্লোর করি। এক্সপ্লোর করে যদি দেখি যে হ্যাঁ টর্শন আছে, এইখানেও আছে, সর্বোচ্চ টর্শন হয় 3.5, অর্থাৎ 3.5 180 ডিগ্রি রোটেশন। এবং রোটেশনটা মজার ব্যাপার হলো রোটেশনটা হয় এন্টি ক্লকওয়াইজ, কখনো ক্লকওয়াইজ রোটেশন হয় না। 3.5 রোটেশন হলে টোটাল সার্কুলেশন লস হয়, 1.5 বা 2 সার্কুলেশন লস হবে না। তখন আমরা যেটা করি, এই টর্শনটাকে ডিরোটেশন করে দিই। ডিরোটেশন করেই খাদ্য না, কারণ ওটা তো আবার টর্শন হবে, তখন ওটা ফিক্সড করি। ফিক্সড করি কোথায় কোথায়? 3টা জায়গায়, আপার পুল, লোয়ার পুল অ্যান্ড যে কোনো একটা সাইডে। এটা কার সাথে? ডার্টাস ফাসা যেটা থাকে, এই ডার্টাস ফাসার সাথে এটাকে ফিক্সড করে আসি। কি দিয়ে ফিক্সড করব? নন অ্যাবজর্বেবল সুইসার, প্রোলিন দিয়ে।
কারণ অ্যাবজর্বেবল দিলে 6 মাস মানে 120 দিন পরে ওটা আবার ভ্যানিশ হয়ে যাবে, তখন আবার রোটেশন হবে। এই জন্য 3টা জায়গায় ফিক্সড করে আসি। এখন প্রশ্ন জাগে যে অপোজিট টেস্টিস কী করব? অপোজিট টেস্টিসকেও ফিক্স করতে হবে। কেন ফিক্স করতে হবে? মেজরিটি টর্শনের কজ হলো অ্যানাটমিক্যাল। ওই যে স্যার যেটা বললেন ক্ল্যাপার বেল ডিফর্মিটি, তখন কি করতে হয় আমাকে, যে অবশ্যই অপোজিট টেস্টিস ফিক্সড করতে হবে। ইভেন একটা টেস্টিস গ্যাংগ্রিন পেলাম, এটা তো ফেলে দিব, গ্যাংগ্রিন থাকলে ওটা আর রাখা যাবে না, ওটাকে ফেলে দিতে হবে। তাহলে অপোজিট টেস্টিস কী করবো? অপোজিট টেস্টিস ফিক্সড করব, অবশ্যই ফিক্সড করতে হবে। এই জন্যই যে 2 দিন 3 দিন পরে আসলেও আমরা এক্সপ্লোর করি টু সেভ দ্য অপোজিট টেস্টিস। অপোজিট টেস্টিসকে সেভ করতে হবে। আর এই যে টর্শনটাকে তো দুইটাই হতে পারে, একটা হলো ইন্ট্রাভ্যাজাইনাল, একটা হতে পারে এক্সট্রাভ্যাজাইনাল। ইন্ট্রাভ্যাজাইনাল হয় 75%, এক্সট্রাভ্যাজাইনাল মানে একদম জাস্ট এই কর্ডে, এই জায়গায় টর্শন হবে। আবার টর্শন যেটা, যে 2টা টাইম হলো খুব ইম্পর্টেন্ট, একটা হলো পেরিনেটাল আর একটা হলো অ্যারাউন্ড দ্য পিউবার্টি। এই 2টা টাইম হলো ইম্পর্টেন্ট টর্শন হওয়ার, 2টার প্যাথোলজি হওয়ার আলাদা। এই যে প্রিনেটাল টর্শন, এইটার আবার 75% হয় যে বিফোর বার্থ, অনলি 25% হয় আফটার বার্থ, পেরিনেটাল যেটা হয়। আর টর্শন সাধারণত 25-এর পরে, আফটার 25 ইউজুয়ালি টর্শন হয় না, ইউজুয়ালি হওয়ার চান্স থাকে না। আরেকটা জিনিস হলো যে টেস্টিসটা সাধারণত আফটার 5 ইয়ার্স ফিক্সেশন হয়ে যায়, অটোমেটিক্যালি ফিক্সেশন হয়ে যায়, এরপরে সাধারণত কম হয়। এই জন্য যে টেস্টিস 5 বছর পর্যন্ত কিন্তু উঠানামা করে। আর আরেকটা ফাইনাল যেটা বলি, যতই টুইস্ট স্ক্রু বলি, যাই বলি, মনে রাখবেন হাতের কাছে থাকলে একটা গোড সনোলজিস্ট দিয়ে একটা কালার ডপলার আল্ট্রাসাউন্ড করি। যদিও বলা হয় সবচেয়ে মানে অথেন্টিক হলো টেস্টিকুলার সিন্টিগ্রাফি, কিন্তু এটা আমরা সব জায়গায় অ্যাভেলেবল না, সব জায়গায় করতেও পারি না। কিন্তু কালার ডপলার আল্ট্রাসাউন্ড কিন্তু আমার হাতের কাছে সিবিএমসিতে আছে, ইভেন ময়মনসিংহ শহরেও আছে। আমি একটু করি না, কারণ করলে অন্তত আর কিছু না হোক যে ব্লাড সাপ্লাইটা ঠিক আছে কিনা দেখি, দেখলে অনেক কিছু করা যাবে। থ্যাংক ইউ। বলেন, আপনারাও বলেন। খুবই সুন্দর করে মেডিকেল ইমার্জেন্সি আমরা সহজভাবে নিব। কোনো টেস্টিকুলার পেইন নিয়ে আসলো, আমরা অ্যান্টিবায়োটিক খায় দেখবো, পেইন কিলার দিলাম, এই কিলার সিরিয়াস দিলাম না। আর ইটস এ মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সি কাকে দিলে সবাই জানা, বেশি জানা বললাম। তোমাদের সামনে কোশ্চেন দিয়ে আছে, আমরা ভিডিওলি কি আমরা কোশ্চেন করতে পারি? ভিডিওলি ওই যে বললাম ধরতেই দেয় না, যেখানে সেখানে করার কথা আছে, থিওরিটিক্যালি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। বাইলেটারাল টেস্টিকুলার জি স্যার, বাইলেটারাল টেস্টিকুলার কোশ্চেন আমি কখনো দেখিনি স্যার। না, পাই নাই বাইলেটারাল, একই সাথে বাইলেটারাল পাই নাই। তুমি একটা আসলে দুটো টেস্টিস ফেলে দিলে সার হয়ে যায় বড়, কিন্তু আমি যদি একটা টেস্টিস ফেলাই সারে, সে কি বড় ধরবে? না, ফার্টিলিটি তো হতেই পারে, হ্যাম্পার্ড হতেই পারে, ফার্টিলিটি হতে পারে। আরেকটা জিনিস যারা জুনিয়র তাদেরকে বলি, ইমার্জেন্সির মধ্যে একটা কথা আছে, অ্যাকিউট ইমার্জেন্সি। কয়েকটা জিনিস আমাদের সার্জারিতে অ্যাকিউট ইমার্জেন্সি আছে, তার মধ্যে একটা কিন্তু এই টেস্টিকুলার টর্শন। নেভার ফরগেট যে অ্যাকিউট ইমার্জেন্সি, এটা নিয়ে ডিলে করা যাবে না। একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সার্জারি দরকার, বাট এটা কিন্তু আমি 24 আওয়ার্স দেখতে পারি, নেক্সট 24 আওয়ার্স অপশন আছে। কিন্তু যখন টেস্টিকুলার টর্শন, আমার কিন্তু এটা ফেলে রাখার কোনো স্কোপই নাই। ইভেন আমি বলি যে সব জায়গায় ইমার্জেন্সি হয়, যদি নেগলিজেন্সিতে, আমরা বলি সবসময়, যেমন অ্যানাস্থেসিওলজিস্ট যারা আছেন ওনাদেরকে বলি যে টেস্টিকুলার টর্শন, ওনারা কিন্তু অন্য উঠি ফেলে সাথে সাথে এটা দিয়ে দেয়। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ ওনারাও জানে যে এটা নিয়ে হেলাফেলা করা যাবে না। ওভারিয়ান টর্শন, এটা নিয়ে হেলাফেলা করা যাবে না, এটা জীবনের সাথে সম্পর্কিত। আর কারোর কোনো কোশ্চেন?
কোনো কোশ্চেন কমেন্ট? একটা কথায় সবাই হাসাহাসি করলো কিন্তু আমি সমাধান পাইলাম। হায়দার স্যার আমাদেরকে শিখাইছেন পড়ার সময় হ্যাঁ যে বেটা একটা থাকলে সারা বাংলাদেশ ঘুরে ফেলা যাবে। আপনি বলতেছেন স্যার 60% লস হয়ে যাবে, কথাটা মানে সঠিক উত্তরটা স্যার কোনটা বুঝতে হবে? দেখি পার এমএল অফ সিমেনে থাকে মোর দেন 20 মিলিয়ন স্পার্ম থাকে, কিন্তু দরকার একটা কাজে এইখানে যেটা প্রশ্ন সেটা হলো যে ওই যে বললাম যে অনলি গড নোস, যার এমনি তো পুরুষ মানুষের গ্যারান্টি নাই, তাই তো? তারপরে আবার আসেন যে যার অন্ডকোষ, আমি বলি যার অন্ডকোষ দুইটা আছে তারই যে বাচ্চা হবে তারই কি কোনো গ্যারান্টি আছে? তারও তো গ্যারান্টি নাই। কাজেই সব কিছু ওইভাবে না, এগুলো যেটা সেটা যা ডেটা আমাদের বলছে, ডেটা অনুযায়ী বলতেছি যে লস হয়ে যায়, একটা না থাকলে লস হয়ে যায়। আর কারো কোনো কোশ্চেন? Our next program will be on next Sunday to be organized by the Department of Community Medicine and thereafter by the Department of Health. So I request both the departments to prepare themselves for the session. আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা গতকালকে আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি, ডক্টর শহীদুল ইসলাম। সে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। কালকে একটু জানাজা হয়েছে, আমরা মাঠে গ্রহণ করতে পারিনি। আজকে এই গ্যাদারিংসে আমি অনুরোধ করবো আমাদের মাঝখান থেকে আমি যাওয়াকে বলবো যথাযথ করে দোয়া করার জন্য, বিদেশি রাস্তার জন্য মাস্কেরা কামনা করে দোয়া সবাই মেয়েদের রাতের নিয়তে সূরা ফাতিহা একবার করে, সূরা ইখলাস তিনবার করে, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم. يا رب العالمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رب العالمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا أرحم الراحمين يا رحيم المساكين يا الله أنت قدر الجنة والله أنت الرحمن بالرئيس الله يا الله تعطي ستلاوة كرسي تريد كرسي الله يهدد تفوق باقي بيات بهويتك أنت شخص معاف كرسي أبنى تغير ومنزل كرو يا الله আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের হালালকে মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলকে মাফ করুন। বিশেষ করে আমাদের সহকর্মী ডাক্তার শহীদুল ইসলাম ভাই, গতকালকে আপনার টাকা সারা দিয়ে আপনার কাছে চলে গেছে মওলা। ইয়া আল্লাহ আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হব মওলা। ইয়া আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়ে দিন। ইয়া আল্লাহ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, উপকারী মানুষ ছিলেন। ইয়া আল্লাহ আমাদের সকলের নেতা ছিলেন। ইয়া আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। ইয়া আল্লাহ আমরা যারা দুনিয়াতে এখন পর্যন্ত জীবিত আছি, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত দান করুন। ইয়া আল্লাহ যে পথে চলে আপনি আপনার হাবিব খুশি থাকেন আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সকল দিনের সঠিক বুঝ আপনি দান করুন। ইয়া আল্লাহ আপনার কাছে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন। ইয়া আল্লাহ ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. I will now request our chairperson to say a few words and to conclude this session.
আরেকটা জিনিস যেটা ইনফরমেশন আমি দিতে চাই সেটা হলো মনে রাখবেন যে টেস্টিজে টর্শন হয়, টেস্টিজে আরও কিছু জিনিস আছে যেগুলোতেও টর্শন হয়। আমরা প্রায়ই কিন্তু প্রশ্ন করি সার্জারিতে যে বডিতে অ্যাপেন্ডিক্স কয়টা আছে, তো সবারই উত্তর থেকে একটাই, ভার্মিফর অ্যাপেন্ডিক্স। এবং ওই অ্যাপেন্ডিক্সকে এই জন্য ভার্মিফর অ্যাপেন্ডিক্স বলে। তাহলে টেস্টিজেও কিন্তু অ্যাপেন্ডিক্স আছে, টেস্টিজে 5টা অ্যাপেন্ডিক্স আছে, 5 অ্যাপেন্ডিক্স ইন দ্য টেস্টিস। তার মধ্যে কি appendix of the testis, appendix of the epididymis, organ of Gerald, superior inferior aberrance of testis, যেগুলো কিন্তু অ্যাপেন্ডিক্স। তাহলে এগুলাকে হেলার অ্যাপেন্ডিক্স বলে। তাহলে 5টা অ্যাপেন্ডিক্স আছে টেস্টিসে, এগুলোতেও কিন্তু টর্শন হতে পারে, এটাও মনে রাখতে হবে। এবং এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও পেয়েছি। কাজে আমি আবার বলবো যে টেস্টিকুলার টর্শন লাইফের সাথে সম্পর্কিত। ইভেন নিজের বাচ্চা খেয়াল করবেন যে টেস্টিজে পেইন, একটা কালার ডপলা আল্ট্রাসাউন্ড করতে তো সমস্যা নেই, হাতের কাছেই পাওয়া যায়, একটু করে শিওর হন, এটাকে নেগলেক্ট করবেন না। টেস্টিকুলার টর্শন অ্যাকিউট ইমার্জেন্সি। থ্যাংক ইউ অল।